ওয়েলকাম টু গ্রাসরুট এডুকেশন। আজকে প্রত্যেকেই বুঝতে পারছো এই থাম্বনেলটা দেখে যে আমরা কি নিয়ে ডিসকাস করতে চলেছি। হ্যাঁ, ঠিক ধরেছো, অপশনাল পেপার। অপশনাল পেপার হিসেবে বর্তমানে সাইকোলজি একটা অন্যতম দাবি রাখছে। তার কারণটা তোমরা নিশ্চয়ই অনেকে জানো অথবা অনেকে জানো না। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, গত বছর সাইকোলজি থেকে কিন্তু আমরা দেখেছি এক্সিকিউটিভের ক্ষেত্রে র‍্যাঙ্ক 1 পেয়েছে এবং তার কিন্তু সাইকোলজি অপশনালি ছিল। এবং এছাড়াও আমরা আরো অনেককে পাবো বা দেখেছি যাদের কিন্তু সাইকোলজি অপশনাল রয়েছে এবং তারা কিন্তু এর যে ইয়েটা সেখানে কিন্তু তারা ক্র্যাক করেছে বিভিন্ন পদের ক্ষেত্রে। তো এবারে প্রশ্ন হচ্ছে, অনেকেরই এটা থাকে যে সাইকোলজিকে আমরা কেন অপশনাল সাবজেক্ট হিসেবে চুজ করব? তো সাইকোলজিকে তোমরা কেন অপশনাল সাবজেক্ট হিসেবে চুজ করবে, সেটার জন্যই আজকে আমি এই ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি। তার আগে অপশনাল পেপারের সিলেবাস বলবো। তো সেটা নিশ্চয়ই অনেকে জানো, অনেকে আবার জানো না। সিলেবাস মুখস্থ রাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা অনেকে ভাবে যে মুখস্থ করতে হবে কেন? এটা এমনি সিলেবাস দেখলেই হয়ে যায়। না, অপশনাল পড়তে গেলে অপশনালের সিলেবাসটাকেও কিন্তু যেটা করতে হয় সেটা হচ্ছে মুখস্থ করতে হয়। প্রথম কাজই হচ্ছে আমরা সিলেবাসকে মুখস্থ করা। এটা। আচ্ছা, এবারে যেটা বলার সেটা হচ্ছে যে অনেকেরই প্রশ্ন থাকে যে কি ভার্শনে পড়বো? কত নাম্বার আসে পরীক্ষায়? কোন ধরনের প্রশ্নগুলো অ্যাটেন্ড করব? কোনগুলো অ্যাটেন্ড করব না? এরকম নানান প্রশ্ন কিন্তু সাইকোলজি অপশনাল নিয়ে অনেকের মধ্যেই থাকে। তো প্রথমেই আমি যেটা বলি সেটা হচ্ছে যে এই সমস্ত ডিটেইলস আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করব। কিন্তু প্রথমেই আমার পরিচয়টা আগে দিয়ে নিই। আমি হচ্ছি স্মিতা ম্যাম। আমার টোটাল যে এটা সেটা হচ্ছে যে পুরো আ জার্নিটাতে আমি কিন্তু তোমাদের সাথে সাইকোলজি অপশনাল হিসেবে মানে গাইড করার জন্য আমি তোমাদের সাথে থাকব। আমি স্মিতা দে, আমার পুরো নাম অনেকেই জিজ্ঞেস করে যে, "ম্যাম আপনার নাম কি?" তো আমার নাম হচ্ছে স্মিতা দে। আর মাস্টার্স ইন সাইকোলজি এবং আমি বিভিন্ন ইনস্টিটিউটের সাথে সাইকোলজিক্যাল রিসার্চ ওয়ার্ক নিয়ে যুক্ত রয়েছি এবং আ এছাড়াও কাউন্সেলিং, গাইডেন্স এবং বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল হেল্প আমি করে থাকি। ওকে? আর অনেকের একটা বিষয় থাকে যে, যেই বিষয়টা যে আপনি কতদিন ধরে এটার নিয়ে রয়েছেন। কারণ অনেকেরই এখন একটা ট্রেন্ড রয়েছে এক্সপার্টিস টা অনেকে কিন্তু একটা গুরুত্ব দিচ্ছে বা অনেকে গুরুত্ব জানতে চাইছে যে ম্যাডাম কি করছেন বা ম্যাডাম কি করেন। তো সেই জন্যই আমি ফার্স্ট এ আমার ইন্ট্রোটা দিয়ে নিলাম যে আমি বিভিন্ন ইনস্টিটিউটের সাথে এবং রিনাউন্ড ইনস্টিটিউটের সাথে কিন্তু আমি যুক্ত রয়েছি সাইকোলজিক্যাল নিয়ে এবং টোটাল জার্নিটাই কিন্তু আমার এডুকেশনাল যে টোটাল জার্নি আফটার ইয়ে 10 অর্থাৎ মাধ্যমিক, তো টোটালটাই কিন্তু আমার সাইকোলজিকে ঘিরে। 11-12 থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু আমি সাইকোলজির সাথেই রয়েছি। তো সুতরাং আমার টোটাল যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু পুরোটাই এই সাবজেক্টটার উপরে। তো এই সাবজেক্টটাতে এবার আমি তোমাদেরকে কিভাবে হেল্প করছি সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো। তো অনেকের ব্যাপার থাকে যে ম্যাডাম আমার তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমার কমার্স ব্যাকগ্রাউন্ড। কেউ বলে যে আমি তো আর্টস পড়েছি কিন্তু এই সাবজেক্টটা কোনোদিনও পড়িনি। আমি তাদের উদ্দেশ্যে বলি যে সাবজেক্টটা না পড়তে হয় না। সাবজেক্টটা একটু বুঝতে হয়। মুখস্থ করার খুব একটা বিষয় দরকার পড়ে না। নিজেকে আইডেন্টিফাই করলে, চারপাশের লোককে আইডেন্টিফাই করলে সাবজেক্টটাকে জানা হয়ে যায়, সাবজেক্টটাকে পড়া হয়। আমি যদি নিজেকে একটু ভালো করে স্টাডি করি, তাহলেই সাইকোলজি পড়া হয়ে যায়। তার কারণ কি?
তার কারণ হচ্ছে সাইকোলজি কিন্তু হিউম্যান বিহেভিয়ারকে স্টাডি করছে। আমি হিউম্যান বিং, তা আমি বিহেভ করছি, সে আমাকে স্টাডি করছে। তো অ্যাজ আ হিউম্যান আমি যখন নিজেকে স্টাডি করতে পারবো, আমি যখন অপরকে স্টাডি করতে পারবো, তখন কিন্তু আমাদের এই সাইকোলজিটা পড়া হয়ে যাবে। সাইকোলজিতে এমন অনেক টার্মস রয়েছে, যেই টার্মস গুলো আমাদের শুনলে মনে হবে যে এগুলো নিয়েও আবার পড়ার কিছু আছে। সেটা হচ্ছে অ্যাটেনশন। আমি যখন প্রথম অ্যাটেনশন যখন পড়তে শুরু করেছিলাম, হ্যাঁ, তখন আমি ভেবেছিলাম অ্যাটেনশন এটাতেও কিছু করা যায়। অ্যাটেনশন তো আমরা শুনি সবসময় অ্যাটেনশন দিতে হয়, এই অ্যাটেনশন দে, কনসেন্ট্রেশন দে। এটা নিয়ে আবার কি পড়বো? সাইকোলজি কিন্তু এটা নিয়েই পড়ায়। সাইকোলজি তোমার ভেতরকে চিনতে শেখাবে, তোমার ভেতরকে জানতে শেখাবে। শুধু তুমি না, তোমার তুমি এবং তোমার বাড়ির চারিপাশে যারা রয়েছে, যারা তোমার ফ্যামিলি, তাদেরকেও কিন্তু তুমি এই সাবজেক্টটা পড়ে জানতে পারবে, বুঝতে পারবে, চিনতে পারবে। সাইকোলজি সিম্প্যাথি শেখায় না, সাইকোলজি এমপ্যাথেটিক হতে বলে। সাইকোলজি বলে যে শুধুমাত্র নিজেকে নিয়ে ভেবো না, টোটালটাকে নিয়ে ভাবো। এবং আমাদের অনেক ধরনের প্রবলেম সলভ হয় শুধুমাত্র এই সাবজেক্টটা পড়ে। আমাদের রিয়েল লাইফের অনেক প্রবলেম, কারণ আমরা তো প্রবলেমে প্রত্যেকেই থাকি, প্রবলেম ছাড়া তো কোনো মানুষ নেই। তো এই প্রবলেম গুলো কিন্তু সলভ করে, কারণ প্রবলেম সলভিং টেকনিক দেয় হচ্ছে এই সাইকোলজি। তো সাইকোলজি পড়ে আমরা যেটা করি সেটা হচ্ছে চিন্তা, আমাদের স্মৃতি কি করে বাড়ানো যায় সেটা, আমাদের লার্নিং কি করে হচ্ছে সেটা, পারসেপশন, অ্যাটেনশন, একটা মশা কামড়ানো থেকে শুরু করে সেখানে মনোযোগ দিয়ে সেই মশাটাকে মারা, এটাও কিন্তু সাইকোলজি আমাদের শেখায়। ঠিক আছে? তো এবারে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে সিলেবাস। সিলেবাস প্রত্যেকেই অনেককেই জিজ্ঞেস করা হয় যে সাইকোলজিটাকে তোমরা কেন অপশনাল সাবজেক্ট হিসেবে চুজ করেছো? প্রথমেই একটা কথা বলে যে সিলেবাসটা ছোট। সুতরাং অনেকেই জানে যে সিলেবাসটা ছোট। আমিও মেনে নিলাম অন্যান্য সাবজেক্টের থেকে সিলেবাস ছোট। এবার সিলেবাসের মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস রয়েছে। যে টার্মস গুলো সেগুলো আমি বললাম। লার্নিং, মেমোরি, এগুলোর কথা আমি বললাম। তো এবার পুরো সিলেবাসটা আমাদেরকে একটুখানি স্টাডি করতে হবে। তো প্রথমেই তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের সিলেবাস পেপার 1। পেপার 1 এ যে সিলেবাসটা রয়েছে আমরা সেই সিলেবাসের দিকে ফোকাস করছি। তো পেপার 1 এ তোমরা প্রত্যেকেই জানো যে এই যে আমাদের পেপার 1 এটা যে রয়েছে, তো এই পেপার 1 টা থাকে হচ্ছে আমাদের 200 মার্কস। আমরা পেপার 1 এ 200 মার্কস এর পরীক্ষা দিই। 200 মার্কস এর মধ্যে থেকে এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গ্রুপ এ, আরেকটা হচ্ছে গ্রুপ বি। তো দুটো ভাগ আমাদের থাকছে, একটা গ্রুপ এ এন্ড একটা গ্রুপ বি। গ্রুপ এ তে আমাদের 120 নাম্বার থাকে, গ্রুপ বি তে থাকে হচ্ছে 80 নাম্বার। 120 মানে এক একটা প্রশ্নের নাম্বার হচ্ছে 40। তো 40 ইন্টু 3, 120, তাই তো? এই যে 40 এবং পরে যে তিনটে কোশ্চেন থাকছে, এই যে 120 নাম্বার, 120 নাম্বার হচ্ছে আমাদের কিন্তু 120 নাম্বার আমাদের কিন্তু 100% কমন আসবেই আসবে। ঠিক আছে? যারা সাইকোলজিটা খানিকটা পড়েও পরীক্ষা দিতে যাবে, তারাও কিন্তু এই 120 নাম্বার ইজিলি অ্যাটেন্ড করতে পারবে। এই 120 নাম্বারের কথা যে বললাম, এখানে কোশ্চেন থাকে হচ্ছে 5টা অথবা 6টা। কোনো বছর 5টা থাকতে পারে, কোনো বছর 6টা থাকতে পারে। তো 5টা থেকে 3টে লিখতে হয়, 6টা থাকলেও 3টে লিখতে হয়। কিন্তু এই যে গ্রুপ এটা,
এটা কিন্তু আমাদের পুরোপুরিভাবে সিলেবাস যেরকম আছে সেরকম ধরেই কোশ্চেন তুলে দেয়, একদম যেরকম সিলেবাস আছে সেরকম। সুতরাং এটাতে 120 মার্কস আমরা 100% কমন পাবো। ঠিক আছে, এবার আসছি 80 নাম্বারের কথায়। 80 নাম্বারের জায়গায় আমাদের 3টে থাকে, তার মধ্যে 2টো লিখতে হয়। ওকে, খুব রেয়ার 4টে থাকে, থাকেই না। 2019-এ 4টে এসেছিল, 4টের মধ্যে 2টো লিখতে হচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের 3টে থাকে, তার মধ্যে কিন্তু 2টো অ্যাটেন্ড করতেই হয়। তো এবারে এই যে 3টের মধ্যে 2টোর মধ্যে আমি একটা তো কমন মোটামুটি ধরে নিচ্ছি যে 70% আমি একটা কমন পাচ্ছি। আরেকটা, এই যে আরেকটা যে 40 আমার পড়ে থাকছে, এই 40টা কিন্তু কমন পাওয়া যায় না। সুতরাং কেউ যদি বলে থাকে যে সাইকোলজি অপশনালে আমি 100% কমন দিচ্ছি, সম্পূর্ণ ভুল। তার কারণ হচ্ছে এই যে 40 নাম্বার, তুমি 160 কমন পাবে, কিন্তু 200 কমন পাবে না, কেউ দিতে পারবে না। কারণ সেখানে কোশ্চেনের ট্রিক্স থাকে, ট্রিক্স করে দেয়। কিরম জায়গায় করে দেয়? যেখানে তোমার মতামত জানতে চায়। তুমি একটা টপিক, ধরে নিলাম প্রেজুডাইজ, ধরে নিলাম স্টিরিওটাইপ, প্রেজুডাইজ স্টিরিওটাইপে তোমার মত কি? তুমি একভাবে প্রেজুডাইজকে ডিটারমাইন করো, আমি একভাবে প্রেজুডাইজকে ডিটারমাইন করি। এখানেই নাম্বার ডিফার করতে শুরু করে। ঠিক আছে, তো সেই কারণেই কেউ যদি বলে যে আমি আমার কাছে 100% সাইকোলজির কমন আছে, হয় না, ভুল। ওকে, আর এখানে যে গ্রুপ বি এর ক্ষেত্রে বললাম 40-40, এটা মোটামুটি ভাবে 2022 সাল পর্যন্ত এটা কিন্তু আমাদের কি এসেছিল যে পুরো 40-40, আবার কখনো কখনো 20-20, কিন্তু লাস্ট যে পরীক্ষাটা হলো 23-এর পরীক্ষাটা, সেই পরীক্ষাতে কিন্তু একটা শর্ট নোটের জায়গা ছিল। সেখানে কি করেছিল, 10x4, 4টে শর্ট নোট ছিল। সেই শর্ট নোটের ভেতরে কিন্তু কোনো আমাদের ইয়ে ছিল না, অপশন ছিল না, 4টেই শর্ট নোট লিখতে হবে, চলবে। ঠিক আছে, তো ডেফিনেটলি এটা আমার বলার কোনো অবকাশ রাখে না যে এই ধরনের কোশ্চেন যেখানে আমার 4টে 10 নাম্বারের শর্ট নোট থেকে আমি 40 পেতে পারি, তো আমি সেটাই অ্যাটেন্ড করব যেখানে আমার গোটা 40 নাম্বারের কোশ্চেন আছে। ঠিক আছে, এবং এই যে 120 আর এই যে 40 বললাম, এই 40-এর মধ্যে 5 প্লাস 10 প্লাস 15 এরকম করে আমাদের কোশ্চেনে ভাগ থাকে। এবারে আসি হচ্ছে 5 নাম্বারের জন্য কতটা লিখব। ফার্স্ট বিষয়, 5 নাম্বারের জন্য আমি এখানে দেখাচ্ছি, 5 নাম্বারের জন্য আমি লিখব হচ্ছে 80টা ওয়ার্ড। তাহলে এবার আমি 10কে মাল্টিপ্লাই করি, তাহলে 10-এর জন্য কত হচ্ছে, 10-এর জন্য মোটামুটি আমাকে ধরে নিতে হবে 150 থেকে 160টা ওয়ার্ড। 15-র জন্য কত হচ্ছে, ওরকমই ধরতে হবে 240 থেকে 250। ঠিক আছে, তো এইটা কিন্তু মেনটেন করতে হবে। এরকম অনেক মেটেরিয়াল, বিশেষ করে মেটেরিয়াল তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে শুধু নোটসটা দিয়ে দিন, তারপরে বাকিটা পরে পড়িয়ে দেবেন। কিন্তু অপশনালের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার। এটা তো সব মেটেরিয়াল করতে পারবে না, মেটেরিয়াল পড়ে তো সব কনসেপ্ট ক্লিয়ার হবে না। যদি সব কনসেপ্টই ক্লিয়ার হতো তাহলে এই 40 নাম্বারটা ট্রিকি থাকতো না। ঠিক আছে, এবং এমনও অনেক মেটেরিয়াল রয়েছে হয়তো সেখানে এরিকসনের সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট
সাইকোপ্যাথের স্টেজগুলো জানতে চেয়েছে। এরকমও মেটেরিয়াল রয়েছে যেখানে ফ্রয়েডের স্টেজ ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাট দুটো ডিফারেন্ট। ফ্রয়েড সাইকোসেক্সুয়াল নিয়ে ডিল করেছে, এরিকসন সাইকোসোশ্যাল নিয়ে ডিল করেছে। তো দুটো তো ডিফারেন্ট। তো সাইকোসোশ্যালের জায়গায় আমি কেন ফ্রয়েডকে লিখবো? ওটা তো ওনার থিওরিই নয়। মার্কেটে কিন্তু এইরকম মেটেরিয়ালও রয়েছে। সুতরাং আমি কোনটাকে চুজ করব আর কোনটাকে চুজ করব না, অবশ্যই সেটা আমার উপর নির্ভর করছে। ঠিক আছে? কারণ এই বিষয়টাকে তো জানতে হবে, জেনে আমাকে এক্সাম দিতে হবে। এবং আমি কতটা লিখবো, আমার মেটেরিয়াল এরকম মেটেরিয়াল আছে যেখানে 20 পাতা, 25 পাতা, 22 পাতা এরকম নোটস আছে। আমি কি সেই নোটটা লিখে আনতে পারবো? এই যে আমার 200 নাম্বার, 40 নাম্বার করে 5টা, আমি হাতে পাবো একটা 40 নাম্বারের জন্য 33 মিনিট। 33 মিনিট তো আমার থাকে না, পরীক্ষার হলে এদিক ওদিক সেদিক তাকাতে হয়, পেজ নিতে হয়, নাম লিখতে হয়। এগুলোতে আমার আরো ধরলাম 3 মিনিট গেল। আমি ধরে নিচ্ছি 30 মিনিট। 30 মিনিটের মধ্যে আমার একটা 40 নাম্বার যদি নামাতে হয়, তাহলে আমাকে কোন কোনগুলো ছাড়তে হবে, কোন কোনগুলো ধরতে হবে, সেগুলো তো আমার মেটেরিয়াল বোঝাবে না। তাই না? সেগুলো আমাকে বুঝতে হবে এবং আমি ১ম তো বুঝতে পারবো না। এবং বইতেও নেই যে এই জায়গাগুলো ধরতে হবে, এই জায়গাগুলো ছাড়তে হবে। WBCS এ অপশনাল সাইকোলজির কোনো বই 100% সিলেবাস কমপ্লিট করেছে বাজারে এখনো পর্যন্ত নেই। বাংলাই হোক বা ইংলিশই হোক, দুটোতেই। সুতরাং কোন জায়গাতে কতটা লিখবো, কোন জায়গাতে কতটা ছাড়বো, হ্যাঁ? ওয়েবার্স ল আমি লিখছি, ওয়েবার্স লটাই নেই। ওয়েবার্স লটাই নেই, বাকিগুলো আমি লিখে গেলাম। সাইকোফিজিক্স, অমুক তমুক, নাম্বার দেবেন। নাম্বার দেবেন। সুতরাং রাইটিং প্র্যাকটিস, আমি সাইকোলজি যদি 45 মিনিট পড়ার টাইম পাই, আমি 15 মিনিট পড়বো, আমি 30 মিনিট লিখবো। কারণ আমাকে ওখানে গিয়ে লেখাটাই প্রেজেন্ট করতে হবে। আমি সব পড়ে গেলাম, আমি লিখে কমপ্লিট করে আসতে পারলাম না, আমি ছিটকে যাব। আমি ছিটকে যাব। সুতরাং ওখানে 200 মানে 200তেই আমাকে আনসার দিয়ে আসতে হবে। আমি একটা 40 বা একটা 80 দুর্দান্ত লিখেছি। ওখান থেকে হয়তো আমি 35, 37, 38 ফুল নাম্বার তো দেয় না। 38 পেলাম। বাকি কোয়েশ্চেন গুলো আমি অ্যাটেন্ডই করিনি। আমি তো কম্পিটিশন থেকে অনেকটা পিছিয়ে গেলাম। তাহলে কিভাবে আমি 200 টা অ্যাটেন্ড করব? কিভাবে আমি সব কোশ্চেনের নাম্বার গুলো ছুঁয়ে ছুঁয়ে আসবো? সেগুলোর জন্য তো রাইটিং প্র্যাকটিস করতে হবে, সেগুলোর জন্য তো এক্সপার্টিস এর কাছে যেতে হবে। সেগুলো তো মেটেরিয়াল দিয়ে শুধু হবে না। ঠিক আছে? তো যাই হোক, এবারে আসি হচ্ছে আমাদের পেপার 1 এর ইয়েতে। দেখো, প্রথমেই হচ্ছে স্কোপ। প্রথমেই বলি, এই যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ, এই চ্যাপ্টার থেকে খুব রেয়ার কোশ্চেন আসে। প্রায় আসে না বললেই চলে। খুব রেয়ার। কিন্তু যেহেতু আমি একটা সাবজেক্টকে পড়ছি, জানছি, অ্যাজ আ অপশনাল হিসেবে চুজ করছি, তো ডেফিনেটলি ভাবে আমার এই ইন্ট্রোডাকশন পার্টটা জেনে রাখা উচিত যে সাইকোলজিটা কোথা থেকে এলো। হুম? সেটা হঠাৎ করে গাছ থেকে টপকায়নি। সে কোথা থেকে এলো? কে কে নিয়ে আসলো? কিভাবে এলো ইন্ডিয়াতে? প্রথম কোথায় হয়েছিল? এগুলো তো জানতে হবে। তার জন্য ইন্ট্রোডাকশন পার্টটা আমাদের পড়তে হবে। ঠিক আছে? বারবারই বলছি যে আমাদের কিন্তু এখান থেকে প্রশ্ন খুব রেয়ার আসে, কিন্তু তাও একটু আমাদের ছুঁয়ে যেতে হবে। কারণ যদি এখান থেকে প্রশ্ন আসে এবং যদি আমরা এটা অ্যাটেন্ড করি, তাহলে কিন্তু খুব স্কোরিং একটা টপিক এটা। ওকে? আচ্ছা, তাহলে স্কোপ, মেথডস এন্ড সাইকোলজি। সাইকোলজি কোথা থেকে এলো, তার ব্রাঞ্চেস কি, তার স্কোপ কি আছে, কোথায় কোথায় আমরা সাইকোলজিকে ইউজ করতে পারবো। এখন অনেক জায়গাতে ইউজ হচ্ছে, স্পোর্টস এ ইউজ হচ্ছে, এখন কাউন্সিলিং, যে কোনো ধরনের কাউন্সিলিং এর ক্ষেত্রে ইউজ হচ্ছে, কেরিয়ারের ক্ষেত্রে ইউজ হচ্ছে। একটা বাচ্চা এখন বুঝে যেতে পারে যে আমি ক্লাস 8 এ পড়তে আমি আমি কোন দিকে এগোতে পারি। আমার মধ্যে কি ধরনের ক্যাপাসিটি আছে, সেটা কেরিয়ার প্রেফারেন্স চয়েস দিয়ে আমরা বার করে দিতে পারি। ঠিক আছে? তো সাইকোলজি এখন অনেকটা
জুড়ে রয়েছে, তার অনেক স্কোপ রয়েছে। তো সেগুলো আমরা পড়তে পড়তে জানতে জানতে এগোবো। এরপরে আসছি হচ্ছে বায়োলজিক্যাল বেসিস অফ বিহেভিয়ার। কারণ আগে মনে করা হতো আত্মাই সব। তাই এই যে আমরা সাইকো সাইকো তুই একটা সাইকো বলে সাইকো সাইকো করি না, সাইকো বলে কিন্তু কোনো শব্দ সাইকোলজিতে হয় না। ইটস এ সাইকি। সাইকি মানে কি? আত্মা। আত্মা সম্পর্কে জানা, এটা হচ্ছে সাইকোলজি। প্রাচীন মতে, আধুনিক মতে কি? আধুনিক মতে সাইকোলজিস্টরা বলছে না, আচরণ, একটা বিহেভিয়ার দিয়ে মানুষকে জাজ করব, তার আচরণ দিয়ে জাজ করব, তার রিয়াকশন দিয়ে তাকে জাজ করব। সুতরাং সাইকোলজিকে এখন বলা হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স। এবার এই যে বিহেভিয়ার বলছে, বিহেভিয়ারটা করছি কি করে? একটা মশা এখানে বসেছে, তাকে মারছি। কে মারতে বলছে? ব্রেন, সিএনএস, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদেরকে কন্ট্রোল করছে বা আমাদেরকে এই জিনিসটাকে কন্ট্রোল করাচ্ছে, ঠিক আছে? তো এটা নিয়েই প্রথম একদম শুরু হয়েছিল আমাদের মনোবিজ্ঞান বা সাইকোলজি। মনোবিজ্ঞানটা এলো কোথা থেকে? দর্শন থেকে। কারণ ওখানে বডির আমাদের অনেক দেহতত্ত্ব নিয়ে আমরা অনেক কাজ করেছি, কিন্তু দেহর সাথে বডির সাথে তো মাইন্ড কানেক্টেড, মাইন্ড নিয়ে তো কিছু করিনি। সেখান থেকেই এই মাইন্ডের কনসেপ্ট এলো, ওখান থেকেই একটা নতুন বিষয়ের জন্ম হলো, যেটার নাম হলো মনোবিজ্ঞান বা সাইকোলজি। এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টার, কগনিটিভ প্রসেস। কগনিশন মানে কি? প্রজ্ঞা বা জ্ঞান। জ্ঞানটা কে দিচ্ছে? জ্ঞান দিচ্ছে হচ্ছে ব্রেন। ব্রেন আমাদেরকে জ্ঞান দিচ্ছে কি করা উচিত, কি করা উচিত না। প্রচন্ড রেগে গেছি একটা কারোর ওপরে, তাকে সেখানে বা আমার সেখানে রিয়াক্ট করা উচিত না উচিত না, এই টোটাল প্রসেসটা কন্ট্রোল করা হচ্ছে ব্রেন। তার মধ্যে সেন্স অর্গান, তার মধ্যে স্টিমিউলাস, সবকিছু রয়েছে। এই টোটাল প্রসেসটাকে বলছে হচ্ছে কগনিটিভ প্রসেস। সেন্সেশন, অ্যাটেনশন, পারসেপশন, এটা সিলেবাসে আছে বলে এই সিকোয়েন্সে লেখা আছে। বাট যখন আমরা পড়বো তখন এই সিকোয়েন্সে পড়বো না, তখন পড়বো হচ্ছে সেন্সেশন, পারসেপশন, অ্যাটেনশন। কারণ সেন্সেশনের নলেজটাই হচ্ছে পারসেপশন। হাতে খুব ইরিটেশন হচ্ছে, সেন্সেশন। ফিলিং, ইরিটেশন, ফিলিং। যখন বুঝলাম যে হাতের ওপর থেকে একটা পিঁপড়ে হেঁটে যাচ্ছে, পিঁপড়ে, ইটস এ নলেজ, পারসেপশন। সরিয়ে দিলাম, পিঁপড়েটা এই হাতে হাঁটছে, আমি নিশ্চয়ই এই হাতটাই সরাবো না, এই হাতটাই সরাবো। এই যে সরাচ্ছি, ইটস অ্যাটেনশন। একটা চেনের মতো সেন্সেশন, পারসেপশন আর অ্যাটেনশন টোটাল মিলিয়ে হচ্ছে কগনিটিভ প্রসেস। নেক্সট হচ্ছে আমাদের লার্নিং। লার্নিং এর এই থিওরিটা আমরা সবাই জানি, ক্লাসিক্যাল কন্ডিশনিং, প্যাভলভ, কুকুর, ঠিক আছে? এবং এই ছোট ছোট জিনিস, এই যে থিওরি, থিওরিতে গল্প লেখে বেশি, গল্প লিখতে হয় না। থিওরি ডায়াগ্রামের ওপর চলে। ডায়াগ্রামটা কি সবাই দিতে পারে? পারে না তো। কারণ ডায়াগ্রাম দিতে গেলে ভেতরটাকে পড়তে হবে। আমি এত বড় থিওরির পাতা দিয়ে দিলাম, গল্প লিখলাম 4 পাতা ধরে। ক্লাসিক্যাল কন্ডিশনে গল্প চলে না, বা অপারেন্ট কন্ডিশনিং এ গল্প চলে না। চলে হচ্ছে থিওরির কিছু বেসিক পয়েন্ট, যে পয়েন্ট গুলো ডিটারমাইন করে যে আমি থিওরিটাকে বুঝেছি না বুঝিনি। সেগুলো তো যারা সাইকোলজিটাকে একদম ভিত থেকে পড়েনি তারা জানে না, জানবে না, এবং তারা যেন ডেলিভারও করতে পারে না। তো সেই জন্যই দরকার হচ্ছে যারা একদম ওই জিনিসটা থেকে নিয়ে উঠেছে, তাদের এক্সপার্টিসটা বেশি এখানে গুরুত্ব পাচ্ছে। কারণ ওই ডায়াগ্রামটা তারাই তোমাদেরকে দিতে পারবে, যে ক্লাসিক্যাল কন্ডিশনিং এ কি ঠিক ডায়াগ্রামটা দিতে হবে, বা অপারেন্ট কন্ডিশনিং এ কি পয়েন্টসটা কোনটা ইম্পর্টেন্ট, ট্রায়াল অ্যান্ড এরর থর্নডাইকের কোনটা ইম্পর্টেন্ট। সেখানে আমাকে যদি ল লিখতে দেয়, আমি কি 4 পাতা 5 পাতা ধরে ল লিখবো, নাকি আমি লটা 2 পাতায় কমপ্লিট করব? স্মার্ট রাইটিং। অপশনালের ক্ষেত্রে সময় কম, সেই জন্য আমাদেরকে করতে হয় যেটা, সেটা হচ্ছে স্মার্ট রাইটিং, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের
ইনসাইট লার্নিং, এটা মডার্ন লার্নিং থিওরি। ইনসাইট লার্নিং এটা গেস্টাল্ট ভিউর ওপর তৈরি হয়েছে। এই যে কনসেপ্টস গুলো গেস্টাল্ট ভিউর ওপর তৈরি হয়েছে, এবার যখন আমি বলছি যে ইনসাইট লার্নিং আমি লিখবো গেস্টাল্ট ভিউর ওপর তৈরি হয়েছে, তখন তো আমাকে একটু গেস্টাল্ট লিখতে হবে। গেস্টাল্টের কোন জায়গাটা লিখবো সেটাও তো আমাকে জানতে হবে। বারবারই বলছি, অপশনাল পড়ার থেকে অপশনাল লেখার কিন্তু গুরুত্ব বেশি। বাড়িতে লেখাটা সময় ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। লেখা কিন্তু আসে না। প্রথমে দেখবে ৫ নাম্বারের প্রশ্ন লিখছো, ৩৫ মিনিট ৪০ মিনিট লাগছে। আমার তো গোটা কোশ্চেনটা শেষ করতে হবে ৩০ মিনিটে। তা ৫ নাম্বারের কোশ্চেন যদি আমি ৩৫ মিনিট ধরে লিখি, তাহলে কি করে হবে? কোথায় লিখবো, কোথায় ছাড়বো, কতটা লিখবো, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে? নেক্সট হচ্ছে প্রোগ্রামড লার্নিং। একটা লার্নিং কে কি করে প্রোগ্রাম করাবো, কারিকুলাম যেরকম সেট হয়, সিলেবাস যেরকম সেট হয়, এক্স্যাক্টলি প্রোগ্রাম লার্নিং ও তাই। ঠিক আছে? নেক্সট হচ্ছে মেমোরি। লার্নিং এর সাথে মেমোরি কিভাবে রিলেটেড? মেমোরি হচ্ছে ভীষণ স্কোরিং একটা টপিক। ভীষণ স্কোরিং এবং ভীষণ সোজা। ভীষণ সোজা। ঠিক আছে? যেখানে আমরা ৩ টে টাইপস দেখতে পাচ্ছি, এসটিএম, এলটিএম এন্ড সেন্সরি মেমোরি। আরো আছে ইকোইক এন্ড তোমার আইকনিক, এগুলো। ইনফরমেশন প্রসেসিং মডেল আমরা দেখবো অ্যাটকিনসন শিফরিনের। তো এইগুলো আমরা যাবো। এগুলো অত্যন্ত সোজা। ঠিক আছে? জাস্ট এবং সোজাটাকে সোজাভাবে পড়তে হবে। সোজাভাবে বুঝলেই ওটাকে সোজা লাগবে। সোজাভাবে না বুঝলে সোজা লাগবে না। নেক্সট হচ্ছে মোটিভেশন ইমোশন। যেকোনো কাজের ক্ষেত্রেই মোটিভেশন দরকার। আমরা কিন্তু এগুলোকে খুব বেসিক ইয়েতে ইউজ করি। মোটিভেশন জিনিসটা কি? আমরা তো সব কাজের ক্ষেত্রেই জল পিপাসা পেলে জল খাচ্ছি, মোটিভেশন। জলটা পিপাসা পাচ্ছে, ইটস আ নিড। আর জলটা খেতে হবে তো, মুখের সামনে তো কেউ খাইয়ে দেবে না। তার জন্য তো খুঁজতে হবে। এই যে খুঁজছি, বিহেভিয়ার। জলটা পেলাম, গোল অ্যাচিভ হলো, পিপাসাটা মিটলো, মোটিভেশন। ইমোশন, জলটা যে খেলাম, পিপাসাটা মিটলো, এটা মানে কি বলবো, কি ভাল লাগছে, শান্তি লাগছে, এরকম একটা ফিল হয় আমাদের ভেতর থেকে। ওটা হচ্ছে ইমোশন। তো মোটিভেশন ইমোশন কানেক্টেড। এইভাবে এক্সাম্পল দিয়ে দিয়ে যদি কেউ লিখতে পারে, সে খুব ভালো স্কোর করবে। সাইকোলজিতে কিন্তু ২০০র মধ্যে ১৫৫, ১৬০ এটা তোলা কিন্তু কোনো ব্যাপারই না। শুধু একটু বুঝতে হবে যে কি আমি লিখবো আর কি আমি ছাড়বো। আমাকে লেখা শুধু কি লিখবো সেটা জানলে হবে না। আমাকে এটাও জানতে হবে যে আমি কি ছাড়বো। কারণ ছাড়াটাও তো ইম্পর্টেন্ট। ঠিক তো? নেক্সট হচ্ছে আমাদের যেটা হচ্ছে মোটিভেশনের থিওরি আছে, ইমোশনের থিওরি আছে। থিওরি মানে একটা বিশাল কিছু এরকম নয়। ভেরি ইজি। বুঝে বুঝে পড়তে হবে। একটার সাথে একটা লিঙ্ক আছে। কোন জায়গাটাতে লিঙ্ক আছে, কতটা লিঙ্ক আছে, কিভাবে লিঙ্ক আছে, এগুলোকে বুঝতে হবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে ইন্টেলিজেন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বাদ দেওয়া যাবে না। কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার এবং খুব স্কোরিং পেপার চ্যাপ্টার। ইন্টেলিজেন্স থিওরি, স্পিয়ারম্যান থিওরি, থার্স্টন থিওরি, গিলফোর্ড থিওরি, গার্ডনার থিওরি, সব থিওরি ভেরি ইজি, খুব ইজি। ঠিক আছে? নেক্সট হচ্ছে ইন্টেলিজেন্স কোশেন্ট। বিনেট, স্ট্যানফোর্ড বিনেট ইন্টেলিজেন্স কোশেন্ট। আইকিউ, হোয়াট ইজ আইকিউ? আইকিউ কি? ইন্টেলিজেন্স কোশেন্ট কত হলে আমরা তাকে গিফটেড বলবো, কত হলে অ্যাভারেজ বলবো, কত হলে আমরা মেন্টাল রিটার্ডেড বলবো, সেগুলোও তো আমাদেরকে বুঝতে হবে। নেক্সট হচ্ছে টাইপস। এআই ভীষণ গুরুত্বপূর্ণ এখন। আমরা অনেক এআই টুল ইউজ করি, কিন্তু এআই জিনিসটা কি সেটা তো হিউম্যান ব্রেন থেকেই তৈরি হয়েছে, এমনি এমনি তৈরি হয়নি। এটা তো বুঝতে হবে। নেক্সট হচ্ছে আমাদের গিফটেড চিলড্রেন অ্যান্ড মেন্টালি রিটার্ডেড এর ভূমিকাটা কি? গিফটেড আমরা কাদেরকে বলবো, তাদেরকে আমরা কিভাবে ট্রেন্ড করব? মেন্টাল রিটার্ডেড আমরা কাদেরকে বলবো, তাদেরকে আমরা এডুকেশনালি কিভাবে ট্রেন্ড করব? এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে?
নেক্সট যাচ্ছি হচ্ছে থিঙ্কিং। এখান থেকে শুরু হচ্ছে গ্রুপ বি। প্রথমে যে দেখালাম স্লাইডে, প্রথম স্লাইডে গ্রুপ বি ৮০ নাম্বার, এখান থেকে শুরু হয় গ্রুপ বির ৮০ নাম্বার। থিঙ্কিং, চিন্তা। কেন চিন্তা করব? যদি কোনো লাইফে সমস্যা না থাকতো চিন্তা করতাম? করতাম না তো। সমস্যা আছে বলেই চিন্তা আছে। আর সমস্যাটা সলভ করব কি করে? সেটাও চিন্তা দিয়েই সলভ করব। এখান থেকেই আসে হচ্ছে প্রবলেম সলভিং, এবং সেটা আমি সলভ করব কি করে? থ্রু থিঙ্কিং। নেক্সট হচ্ছে অ্যাটিটিউড, ভ্যালু অ্যান্ড ইন্টারেস্ট। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে মানে সিলেবাসের বাইরেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। ইন্ডিয়ান কনটেক্সটে কি, ওয়েস্টার্ন কনটেক্সটে কি, এরকম ধরনেরও কিন্তু প্রশ্ন এখান থেকে আসে। যে জিনিসটাকে আমার, কারণ যেহেতু এটা পুরোটাই সোশ্যাল সাইকোলজি বেস, সোসাইটিকে নিয়ে কাজ হচ্ছে, প্রেজুডাইজ, এটাকে তোমরা একভাবে দেখবে, আমি একভাবে দেখবো, আরেকজন আরেকভাবে দেখবে, আরেকজন আরেকভাবে দেখবে, কারণ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। আমার ইয়ে আলাদা, এনভায়রনমেন্ট আলাদা, আমার হেরিডিটি আলাদা, আমার জিন আলাদা, আমার ইন্ডিভিজুয়াল আমি ডিফারেন্ট হবই। আমরা কেউ এক নই, প্রত্যেকে আলাদা আলাদা। তো আমার এখানের চিন্তা ভাবনাও আলাদা হবে। তো এটাই হচ্ছে অ্যাটিটিউড, মনোভাব। যে কোনো একটা ব্যক্তি সম্পর্কে আমার যে মনোভাব থাকবে, তোমাদের সেই মনোভাব নাও থাকতে পারে। যে কোনো একটা বস্তু সম্পর্কে আমার যে মনোভাব থাকবে, সেটা তোমাদের নাও থাকতে পারে। কারণ মনোভাব এটা তৈরি হয় পরিবেশ থেকে, এবং অনেকটা আসে আবার কিন্তু জিন থেকেও। সুতরাং আমি কোনো একটা ব্যক্তি সম্পর্কে, কোনো একটা বস্তু সম্পর্কে পজিটিভ অ্যাটিটিউড দেখাচ্ছি না নেগেটিভ অ্যাটিটিউড দেখাচ্ছি, সেটা ডিপেন্ড করছে আমার বেশিরভাগ অংশ বা 70% আমার এনভায়রনমেন্ট থেকে, অ্যান্ড 30% আমার হেরিডিটি থেকে। ঠিক আছে? নেক্সট হচ্ছে কি আমাদের ইন্টারেস্ট। ইন্টারেস্ট খুব একটা মানে কি বলবো, স্কোরিং, বাট খুব ছোট্ট চ্যাপ্টার, এবং একটাই কোশ্চেন হয়। সেটা হচ্ছে হোয়াট ইজ ইন্টারেস্ট, ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপস অফ ইন্টারেস্ট, অ্যান্ড ডিসকাস দ্য মেজারমেন্ট অফ ইন্টারেস্ট। দ্যাটস ইট, আর কিচ্ছু না। এবার মেজারমেন্টের মধ্যে আমাদের বেশ কিছু মেজারমেন্ট আছে, যেমন স্ট্রং এর মেজারমেন্ট আছে, যেমন পুডরের মেজারমেন্ট আছে, হল্যান্ডের গুরুত্বপূর্ণ মেজারমেন্ট আছে, যেটা নিয়ে আমরা কেরিয়ারকে ডিল করছি, যেটাকে বলা হচ্ছে ইটস আ কেরিয়ার প্রেফারেন্স ইনভেন্টরি। হল্যান্ডসের কেরিয়ার প্রেফারেন্স ইনভেন্টরি, সেটা নিয়ে আমাদের মেজারমেন্ট আছে। আমাদের এরকম অনেকগুলো ৩টে বা ৪টে মেজারমেন্ট আমাদের পড়তে হবে, এবং সেগুলো খুব ইজি ওয়েতে মনে রাখার প্রসেস আছে, সেগুলো বলে দেওয়া হবে। নেক্সট হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট, বিহেভিয়ার। আমরা প্রত্যেকেই যখন মাদার্স রুমে থাকি, তখন থেকে আমাদের ডেভেলপমেন্ট হয়, এবং যখন অবধি আমাদের ইয়ে রয়েছে, মানে শ্বাস চলছে, আত্মা রয়েছে, তখন পর্যন্ত কিন্তু আমাদের ডেভেলপমেন্ট হয়। অর্থাৎ একদম মাতৃগর্ভ থেকে শুরু করে শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা কিন্তু ডেভেলপমেন্টের মধ্যেই থাকি। তো এই যে ডেভেলপমেন্ট চ্যাপ্টারের কথা, এখানে অনেকগুলো ডেভেলপমেন্ট রয়েছে। এখানে কিন্তু আমাদের সব ধরনের ডেভেলপমেন্ট লিখলেই যে খুব ভালো নাম্বার পাবো সেরকমটা নয়। এটার মধ্যে একটা ডেভেলপমেন্ট আছে, এই যে মোরাল ডেভেলপমেন্ট। এই মোরাল ডেভেলপমেন্টে কোহলবার্গের একটা থিওরি আছে। কোহলবার্গের থিওরি লিখলে ভালো মার্কস আসে। আর এই যে সোশ্যাল, ইমোশনাল, ফিজিক্যাল, এগুলো যে রয়েছে না, এগুলোতে কিন্তু লিখবো আমরা, বাট অ্যাভারেজ নাম্বার উঠবে। সেই জন্য কি করে ওই অ্যাভারেজটাকে একটু হাই এর দিকে নিয়ে যেতে হয়, কারণ ডেভেলপমেন্ট ইটসেলফ একটা বোরিং চ্যাপ্টার। সেখান থেকে যতই আমি মোটামুটি ভালো লিখি না কেন, অ্যাভারেজই উঠবে, ওঠে, তাই দেয় টিচাররা বা প্রফেসর যারা খাতা দেখে। কিন্তু সেখান থেকে আমরা বেটার করবো কি করে, সেটাও কোন কোন পয়েন্ট গুলো দিলে অ্যাট্রাকশন তৈরি হবে আমার খাতার প্রতি, সেটাও কিন্তু বুঝতে হবে। ঠিক আছে? তো এই অবধি গেল হচ্ছে আমাদের পেপার 1। আমরা পেপার 1-এ 10টা চ্যাপ্টার নিয়ে ডিসকাস করলাম, 10টা চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম।
এরপর আমরা যাব হচ্ছে পেপার 2। পেপার 2 এর ক্ষেত্রেও আমি যদি বলি যে এটাও কিন্তু আমাদের সেম। পেপার 2 এর ক্ষেত্রেও আমরা এখানে পাবো হচ্ছে ওই 200, দুটো ভাগে ভাগ, 120, 80, তিনটে ভাগে ভাগ, 40, 40, 40, এটা দুভাগে ভাগ, 40, 40। তো এবারও এটা হচ্ছে আমার গ্রুপ এ, আর এইটা হচ্ছে আমার গ্রুপ বি। ঠিক আছে? তো এইটা এইটা আমাদের কিন্তু দুটো পেপারই সেম। আর আবারও বলছি, এই যে 200 নাম্বার, এই 200 নাম্বার কিন্তু আমাকে ফুল অ্যাটেন্ড করতেই হবে। আমি হাফ করে চলে আসলাম, এটা হবে না। এটা আমাকে কিন্তু 200 তে 200ই লিখে আসতে হবে। ওকে? আচ্ছা। নেক্সট হচ্ছে আমাদের পেপার 2 এর ফার্স্ট চ্যাপ্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পার্সোনালিটি অ্যান্ড ইটস থিওরিজ। পার্সোনালিটির থিওরির মধ্যে প্রত্যেকটা থিওরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা থিওরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ফ্রয়েড, বিশেষ করে সিগমন্ড ফ্রয়েড, তারপরে হচ্ছে এরিক এরিকসন, তারপরে হচ্ছে আইনজ্যাক, হ্যান্স আইজ্যাক, কার্ল রজার্স। প্রত্যেকটা থিওরি ইম্পর্টেন্ট এবং খুব ভালো স্কোর করা যায় এই থেকে, এই পেপার থেকেও ভালো স্কোর করা যায়, এই টপিক থেকেও ভালো স্কোর করা যায়, খুব ভালো স্কোর করা যায় এইগুলো লিখলে। বিশেষ করে ফ্রয়েড, ফ্রয়েড লিখলে তো খুব ভালো স্কোর হয়, এবং ফ্রয়েডকে ইন্টারেস্টিং ওয়েতে লিখতে হয়, ডায়াগ্রাম করতে হয়। প্রত্যেকটা প্রশ্নে যদি আমি ডায়াগ্রাম করে দিতে পারি, ট্রি করতে পারি, ছবি দিতে পারি, সেগুলোর থেকে ভালো আর কিছু হতে পারে না। ঠিক আছে? নেক্সট হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। বললাম ইন্ডিভিজুয়াল কি করে ডিফার করছে, তার নেচার দিয়ে, তার নার্চার দিয়ে। নেচার আসছে হেরিডিটি থেকে, নার্চার আসছে এনভায়রনমেন্ট থেকে, সেখান থেকে ডিফার হচ্ছে ইন্ডিভিজুয়াল, নেচার ভার্সেস নার্চার ডিফারেন্স। এবং এখানে বিভিন্ন কিছু টেস্টিং আছে, সাইকোলজিক্যাল টেস্টিং, মেমোরি টেস্ট, আইকিউ টেস্ট, পার্সোনালিটি টেস্ট, এই জিনিসগুলো কিন্তু এখানে আমাদের হয়। সেটা হচ্ছে কি, যে আমাদের এই যে টেস্টগুলোর মাধ্যমে আমাদের কি হয়, হিউম্যান বিহেভিয়ারের নেচারটা জানা যায়। একটা হিউম্যান, সে কিরকম প্রকৃতির লোক, পার্সোনালিটি টেস্টের মধ্য দিয়ে আমরা জানতে পারি যে একটা হিউম্যান বিং সে ইন্ট্রোভার্ট, সে এক্সট্রোভার্ট, নাকি সে অ্যাম্বিভার্ট। আমরা কিন্তু এটা জানতে পারি। ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের মেন্টাল হেলথ অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। মেন্টাল হেলথ, আমরা তো ফিজিক্যাল হেলথের কথা শুনেছি, আমার শরীরটা আজকে ঠিক ভালো নেই, এটা আমরা অনেককে বলতে শুনেছি। কেন? জ্বর হয়েছে, মাথা ব্যথা করছে। হুম। তাছাড়া আরো অনেক কিছু হতে পারে, বয়স হলে হাঁটুতে ব্যথা, অ্যালজাইমার্স এর প্রবলেম হতে পারে, ভুলে যাচ্ছে, মনে রাখতে পারছে না। কিন্তু আমরা এটা বলতে খুব একটা শুনি না যে আজকে না আমার মনটা খারাপ, তাই আমি যদি বলি এরকম কথা যে আজকে আমার মনটা খারাপ, আমি ক্লাস নিতে পারবো না, এটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি না। কিন্তু আমাদেরও তো মেন্টাল হেলথ আছে, আমাদেরও তো ডিপ্রেশন, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন সবকিছু আছে, স্ট্রেস। তাহলে আমাদের মেন্টাল হেলথ ঠিক থাকে কেন? থাকে এই কারণে, কারণ আমরা সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করতে পারি। যখন আমরা সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করতে পারবো না, সিচুয়েশন যখন আমাদের আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, তখন কিন্তু আমার মেন্টাল হেলথ ইস্যু তৈরি হবে, মেন্টাল হেলথ প্রবলেম তৈরি হবে।
যতক্ষণ পর্যন্ত মেন্টাল হেলথ এ আমার অ্যাডজাস্টমেন্ট এর জায়গাতে রয়েছে, ততক্ষণ অব্দি ঠিক আছে। ঠিক? নেক্সট হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। সাইকোলজিক্যাল ডিসঅর্ডার খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, খুব স্কোরিং। এই যে সেকেন্ড পেপারের এতগুলো যে চ্যাপ্টারের কথা বললাম, ৪ টে চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু খুব স্কোরিং, খুব স্কোরিং। সেকেন্ড পেপারটা ইটসেলফ খুব স্কোরিং। কারণ এটা যেহেতু একটা অ্যাপ্লিকেশন পেপার, সেইজন্য এটা কিন্তু খুব স্কোরিং। ঠিক আছে? এটা কি রয়েছে? মেজর ডিপ্রেশন ডিসঅর্ডারস, তারপরে অ্যাংজাইটি ডিসঅর্ডার, মুড ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া অ্যান্ড সাবস্ট্যান্স। খুব ইজি এবং খুব ইন্টারেস্টিং। পড়লে অনেক সময় নিজের সাথে রিলেট করা যায়, নিজের চারপাশের লোকেদের সাথে রিলেট করা যায়, নিজের কাছের লোকেদের সাথে রিলেট করা যায়। ওকে? নেক্সট হচ্ছে আমাদের সাইকোথেরাপি। থেরাপি কেন দরকার? ডিসঅর্ডার হলেই থেরাপি দরকার। থেরাপি ইটস আ ট্রিটমেন্ট। তার কারণ হচ্ছে যে থেরাপিটা আমার কি করবে? আমাকে ওই অবস্থান থেকে আমার সোশ্যালাইজড অবস্থানে ফিরিয়ে নিয়ে আসবে। যখন আমি সোশ্যালাইজড বিহেভিয়ার করছি না, তখনই তো আমি অ্যাবনরমাল। তো ওই অ্যাবনরমালিটি থেকে বের করতে পারে আমাদের এই থেরাপি। যখন ওই সোশ্যালাইজ সিচুয়েশন থেকে ও আমাকে বাইরে বের করে নিয়ে আসবে। কিসের মাধ্যম দিয়ে? এই থেরাপির মাধ্যম দিয়ে। সাইকোথেরাপি, কগনিটিভ থেরাপি, ক্লায়েন্ট সেন্টার্ড থেরাপি। এই ৩ টে থেরাপি আমাদের সিলেবাসে আছে। এছাড়া প্রচুর থেরাপি হয়। বাট আমাদের সিলেবাসে এই ৩ টেই আছে। নেক্সট হচ্ছে আমাদের অর্গানাইজেশনাল সাইকোলজি, যেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিকে বেস করে তৈরি হচ্ছে। অর্গানাইজেশনাল সাইকোলজি। এই যে এতক্ষণ ধরে কাজ হচ্ছে, করতে হয় প্রাইভেট সেক্টরে। আমাদের ১০ ঘন্টা, ১২ ঘন্টা, কোথাও ১৪ ঘন্টা এরকমও ধরেও করতে হয়। তা কি হয়? ফ্রাস্ট্রেশন আসে, স্ট্রেস আসে, কনফ্লিক্ট হয়। তো সেগুলো থেকে বের করব কি করে? সেটার জন্য সাইকোলজি কিন্তু জায়গা রেখেছে। যে কিভাবে আমি বেরোবো? কিভাবে আমি জবকে এনালাইসিস করব? কিভাবে আমি জবে স্যাটিসফাই হব? সেগুলোও কিন্তু এখানে রয়েছে। তো এখানে যেমন দেখো ওয়ার্ক মোটিভেশন। ওয়ার্ক মোটিভেশন নিয়ে কাজ হয়েছে। তারপরে কি আসছে? কনফ্লিক্ট। কনফ্লিক্টকে কি করে দূর করব? সেটা। ক্লাইমেট। ক্লাইমেট থেকে বিভিন্ন প্রফেশনে বিভিন্ন রকমের ক্লাইমেটের মধ্য দিয়ে যেতে হয়। সেখান থেকে বেরোবো কি করে? তো এই সবগুলো নিয়েই আমাদের ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি, যেটাকে অর্গানাইজেশনাল সাইকোলজিও কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে গ্রুপ সোশ্যাল। এই গ্রুপ থেকেই কিন্তু আবার গ্রুপ বি শুরু হয়। ঠিক আছে? তো সোশ্যাল সাইকোলজি। আবার অনেক সময় আমাদের আগে যে চ্যাপ্টারটা পড়লাম, সেই চ্যাপ্টারটারও কিন্তু প্রশ্ন গ্রুপ বি তে চলে আসে। তো মেইনলি আমাদের গ্রুপ থেকেই শুরু হয় হচ্ছে গ্রুপ বি। গ্রুপ কি, লিডারশিপ কি, গ্রুপ ডায়নামিক্স কি, গ্রুপ কোহেসিভনেস কি, এইগুলো সব মিলিয়ে কিন্তু আমাদের আসে হচ্ছে এই ইয়েতে, আমাদের এখানে। এবং এর অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশন কি আছে গ্রুপের? ২ ধরনের গ্রুপ আছে। প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ। প্রাইমারি গ্রুপের কাজ কি? সেকেন্ডারি গ্রুপের কাজ কি? কাকে আমরা প্রাইমারি গ্রুপ বলছি? কাকে আমরা সেকেন্ডারি গ্রুপ বলছি? এগুলোও কিন্তু ইম্পোর্টেন্ট। নেক্সট হচ্ছে আমাদের সোশ্যাল প্রবলেমস। সোশ্যাল প্রবলেমস এর একটা বিশাল জায়গা হচ্ছে অপরাধ। ডেলিনকুয়েন্সি, যেটা ডেলিনকুয়েন্ট মানে হচ্ছে অপরাধী। ডেলিনকুয়েন্সি মানে হচ্ছে অপরাধমূলক কোনো কাজ। এটা হচ্ছে সোশ্যাল প্রবলেম। এটা কেন হয়? ক্রিমিনাল সাইকোলজি বলে একটা ব্রাঞ্চ আছে। সেখানে ক্রিমিনালকে ক্রিমিনাল বলা হয় না। তার কারণ হচ্ছে কোনো মানুষ জন্ম থেকে ক্রিমিনাল হয় না। সুতরাং সাইকোলজিতে ক্রিমিনাল এই যে কথাটা, এটা সব জায়গায় বলা যায় না। ঠিক আছে? এই যে অপরাধ, সোশ্যাল প্রবলেমস, এখান থেকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। সমাজকে, সোসাইটিকে বের করতে হবে। এই প্রবলেমসটা কেন হচ্ছে? কি কারণে হচ্ছে? সেই পেছনে গিয়ে কারণটাকে খুঁজতে হবে। এটাই শেখায় হচ্ছে সাইকোলজি। আচ্ছা, এবার আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে সাইকো সোশ্যাল প্রবলেম, ওল্ড এজ। বয়স্ক হয়ে গেলে আমরা তাদের খুব একটা গুরুত্ব দিই না পরিবারে।
তারা নিজেরা নিজেদের মতো থাকে, বিশেষ করে রিটায়ার্ড হয়ে যাওয়ার পর। এটাও একটা প্রবলেম। তাদের বিভিন্ন প্রবলেম হয়। সাইকো সোশ্যাল প্রবলেম মানে সাইকোলজিক্যাল প্রবলেম প্লাস সোশ্যাল প্রবলেম। বেঁচে থাকতে আর ইচ্ছে করে না। মনে হয় মরে যাই। এরকমও অনেক সময় শোনা যায়। কারণ তাদের আস্তে, আস্তে কর্মক্ষমতা কমতে থাকে। ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন অফ সাইকোলজি ইন ডিফারেন্ট ফিল্ডস। আমরা কোথায়, কোথায় সাইকোলজিকে এপ্লাই করতে পারি? আমরা ব্যবসার ক্ষেত্রে এপ্লাই করতে পারি, এন্টারপ্রেনিউরশিপ রয়েছে। আমরা রিহ্যাবিলিটেশন সাইকোলজি রাখতে পারি। সেটা কি? সাবস্টেন্স অ্যাবিউজ যাদের মধ্যে আছে, তাদেরকে আমরা সেখান থেকে আগের অবস্থাতে ফিরিয়ে নিয়ে আসতে পারি। সোশ্যাল লাইফ তাদেরকে আমরা দিতে পারি। রিহ্যাবিট করতে পারি। নেক্সট আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে এডুকেশন সেক্টরস। লার্নিং। আগে যেটা হতো যে একটা যদি ছাত্র লিখতে না পারতো তাকে মারা হতো। এখন কিন্তু সেটা হয় না। কারণ ওটাতেও বলছে যে তুমি বোঝো যে সে কেন লিখতে পারছে না। তার কোথায় সমস্যা আছে। তার লেখার সমস্যা, তার পড়ার সমস্যা না তার ক্যালকুলেশন এর সমস্যা। কোথায় সমস্যা? না তার বোঝার ক্ষেত্রে সমস্যা। কোথায় সমস্যা আছে সেটাকে খোঁজো। এখন টিচারকে টিচার বলা হচ্ছে না, ফেসিলিটেটর বলা হচ্ছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আস্তে, আস্তে উঠে এসেছে এবং সেটা কিন্তু সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস থেকেই কিন্তু ওটা উঠে এসেছে। ঠিক? নেক্সট হচ্ছে আমাদের সাইকোলজি অ্যান্ড মেট্রোলজি। লাস্ট চ্যাপ্টার। মেট্রোলজিতে আমাদের শুনেই অনেকের মনে হয় যে কি অঙ্ক করতে হয়? না, অঙ্ক করতে হয় না। স্ট্যাটিস্টিকস পড়তে হয় কিন্তু অঙ্ক করতে হয় না। জাস্ট থিওরি। থিওরিটা এখানে পড়তে হয়। যেমন হচ্ছে আমাদের এখানে কি হচ্ছে নরমাল প্রবাবিলিটি কার্ভ এনপিসি। ঠিক আছে? এটা রয়েছে। নরমাল লোকেদেরকে কি বলবো বা কিভাবে ডিফার করবো, অ্যাবনরমাল থেকে কিভাবে ডিফার করবো এটা নিয়েই এই কার্ভটা। তারপরে হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং। অর্থাৎ স্যাম্পল নিয়ে যখন আমাদের রিসার্চে কাজ হচ্ছে তখন আমরা কোনটাকে প্রবাবিলিটি বলবো, কোনটাকে নন প্রবাবিলিটি বলবো সেগুলো। তারপর হচ্ছে যে আমাদের এখানে হাইপোথিসিস, ভেরিয়েবলস, কোনো একটা জিনিসকে নিয়ে কাজ করছি সেটাকে ভ্যারি করছি। এজ ভ্যারি করা যায়, হাইট ভ্যারি করা যায়, ওয়েট ভ্যারি করা যায়। এইগুলো আমাদের সাইকোলজিক্যাল কি ইমপ্যাক্ট রয়েছে। যেমন ক্লাইমেটের ওপর আমাদের সাইকোলজিক্যাল কি ইমপ্যাক্ট রয়েছে। রিসার্চে দেখা গেছে যে হ্যাঁ, ক্লাইমেটের ওপর সাইকোলজিক্যাল ইমপ্যাক্ট হয়। কারণ অনেক সময় হয় যে মেঘলা থাকলে কারোর হয়তো পড়তে ভাল লাগছে না। কারোর হয়তো কাজের এনার্জি বেড়ে গেছে। কারোর হয়তো রোদ উঠলে কাজের এনার্জি কমে গেছে। কারোর হয়তো কাজের এনার্জি বেড়ে গেছে। তো ক্লাইমেট চেঞ্জ এর সাথেও কিন্তু সাইকোলজিক্যাল ইমপ্যাক্ট হচ্ছে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের টোটাল আমরা ২০ টা টপিক দেখলাম। পেপার 1 এ ১০ টা, পেপার 2 তে ১০ টা। টোটাল ২০ টা টপিক দেখলাম। এগুলোকেই আমরা ধরে কমপ্লিট করব। এবং যেটা হয় সেটা হচ্ছে যে আ লেখা, যেটা আবারও বলছি লেখার সমস্যা। তো লেখার সমস্যা থেকে বেরোতে হলে পড়তে হবে এবং লিখতে হবে। প্রত্যেক দিন বাড়িতে প্র্যাকটিস করতে হবে। সময় ধরে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আশা করি ভিডিওটা তোমাদের কাছে আ পৌঁছাতে পেরেছি এবং বুঝ বুঝ বোঝাতে পেরেছি যে সাইকোলজি অপশনাল এর উপকারিতা। ঠিক আছে? আর আরেকটা জিনিস সেটা হচ্ছে কোন ভার্শন এ পড়বে? এটা অনেকের প্রশ্ন থাকে। ভার্শনটা নিজেরাই চুজ করো। ওটা তোমাদের উপরই ছেড়ে দেওয়া হলো। নিজেরা চুজ করো কোন ভার্শনে পড়বে, বাংলা না ইংরাজি। তবে বাংলাদের ক্ষেত্রে বলে রাখি, যারা বাংলা ভার্শনে পড়বে বলে ঠিক করেছো, বাংলা মানে কিন্তু পুরোটাই বাংলাতে লিখতে হবে। সেখানে স্ট্রেস মানে STREES লিখে দিলাম, হবে না। স্ট্রেস মানে চাপ, মানসিক চাপ ওটাই লিখতে হবে। বা যেভাবে মেসেজ লিখি আমরা স্ট্রেস ওরমভাবে লিখতে হবে। বাংলা মানে পুরোটাই বাংলা। আর ইংলিশে অনেক সময় হয় যে ইংলিশটা ভুলে গেছি, তারপরে কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। এরকম রাইটিং এর ক্ষেত্রে প্রবলেম হয়, সেক্ষেত্রে পড়তে হবে। এবং যত বেশি করে আমরা ডায়াগ্রাম, পিকচার এগুলোকে দিতে পারবো, তত বেশি করে কিন্তু আমাদের ওই লেখার ভয়টা কমতে থাকবে। স্পেলিং মিস্টেক হলে কিন্তু একটু মার্কস কাটা যায়, হ্যাঁ?
সুতরাং স্পেলিংটা মিস্টেক করা যাবে না। এটা গ্রামাটিক্যাল এরর এ যে বিশাল নাম্বার কাটে সেটা বলব না। তবে একটা পাতার মধ্যে যদি পুরোটাই গ্রামাটিক্যাল এরর থাকে তাহলে তো ডেফিনিটলি একটু বিরক্ত হয়ে যায় না পড়তে। সুতরাং চেষ্টা করব যতটা আমরা গ্রামাটিক্যালি কারেক্ট করে এগোতে পারি, ঠিক আছে? আর এসব ভুল কথা যে বাংলায় লিখলে কম পাবো, ইংলিশে লিখলে বেশি পাবো এরকম কোনো মানে নেই। বিষয়টা হচ্ছে কনটেন্ট। কনটেন্ট যদি ঠিক থাকে বাংলাতেও পাবে ভালো, ইংলিশেও ভালো পাবে। লিখতে দিয়েছে ওয়েবার্স লটাই নেই। তার আগে পেছনে সব আছে। সেনসেশন থেকে শুরু করে অ্যাট্রিবিউটস থেকে শুরু করে বাট টা কোথায়? টা নেই হবে না। আর অপশনাল হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু টু দ্য পয়েন্ট আনসার দিতে হবে। ঠিক আছে? এটাকে সাইকোলজিটাকে স্মার্ট ওয়েতে প্রেজেন্ট করতে হবে। যত আমি স্মার্ট ওয়েতে প্রেজেন্ট করব আমার মার্কস তত ভালো উঠবে। সুতরাং কি অপশনাল নেব অনেকেরই চিন্তা থাকে। তো আমি আমার দিক থেকে সাইকোলজির অ্যাডভান্টেজেসটা সবটাই বললাম এবং যেটা তোমাদের অনেকটা কিন্তু হেল্প হবে তোমাদের বিহেভিয়ার এর ক্ষেত্রেও এবং তোমাদের যে মেন্টাল হেলথ যদি কিছু ইস্যু থাকে সেগুলোও দেখবে আস্তে আস্তে এগুলোর মাধ্যম দিয়ে রিজলভ হয়ে যাবে। ওকে? তাহলে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ।